আমরা লাস্ট দুইটা ক্লাসে পড়ছিলাম যে রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস, এর মধ্যে আমরা সবগুলোই শেষ করেছি। একটা শুধু বাকি আছে, সেটা কোনটা যেন? রিস্ক মনিটরিং, তাই না? ওইটাই আজকে আমরা পড়বো। আর ওর সাথে আমরা একটা মিনি কুইজ দেখব যে আসলে কিভাবে আমাদের এক্সামে কোয়েশ্চেনগুলো আসতে পারে। আর একটা আমরা দুইটা এক্সাম্পল দেখব, যে একটা হচ্ছে আমাদের ব্যাংক রিলেটেড, আর একটা আমরা দেখব হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টে আমাদের কী ধরনের রিস্ক হতে পারে। আমরা নেক্সট চ্যাপ্টারটা পড়বো হচ্ছে সাইবার সিকিউরিটি রিলেটেড রিস্ক কী হতে পারে সেগুলো। তো আমরা আজকে শুরু করি আমাদের রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস। আমরা আবার কন্টেন্টসগুলো দেখি যেগুলো আমরা অলরেডি কভার করে ফেলেছি। আজকে আমরা হচ্ছে রিস্ক মনিটরিং নিয়ে কাজ করব। আমরা সরাসরি চলে যাই যে রিস্ক মনিটরিং কাকে বলছে সেটার উপরে। আমরা এখানে স্লাইডে একটা কোট দিয়েছি, দেখছেন? স্টে ভিজিল্যান্ট, মনিটরিং রিস্ক এনাবলস প্রোঅ্যাক্টিভ ডিসিশন মেকিং। এই যে ভিজিল্যান্ট মানে কি? ভিজিল্যান্ট মানে কি? স্টে ভিজিল্যান্ট। ইয়া শুনেছেন? কশাস? কশাস শুনেন নেই? আচ্ছা। সতর্ক শুনেছেন? সতর্ক থাকা শুনেছেন? এই কশাস, ভিজিল্যান্ট সবগুলোর মাঝে সতর্ক থাকা। আমরা বলছি যে আপনারা সতর্ক থাকেন কিসের থেকে? রিস্ক থেকে। আর মনিটরিং রিস্ক, যদি আমরা একটা রিস্ককে মনিটর করি আমরা তাহলে প্রোঅ্যাক্টিভ ডিসিশন মেকিং করতে পারবো। প্রোঅ্যাক্টিভ মানে হচ্ছে কোনো বিপদ আসার আগেই আমরা একটা ডিসিশন প্ল্যানিংয়ের মধ্যে থাকবে, সেটা বলছি। আচ্ছা, আমরা এটা তো ডেফিনেশন পড়লাম, আমরা জাস্ট স্টার্টিং করলাম। আমরা একটু দেখি যে মনিটরিং রিস্কটা আসলে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ যদি আমরা কন্টিনিউয়াস মনিটরিংয়ের মধ্যে থাকি। যে কোনো রিস্ক আমরা আইডেন্টিফাই করলাম, অ্যাসেস করলাম, ট্রিট করলাম, এরপর আমরা কন্টিনিউয়াসলি এটাকে মনিটর করবো যে এটা আদৌ আমার যে ট্রিটমেন্টটা আমি করছি সেটা আদৌ কাজে লাগছে কিনা। এটার মধ্যে কি কি আমরা থাকতে পারে? যে অ্যাসেসমেন্ট অ্যান্ড রিভিউ, যেটা আমাদেরকে ম্যানেজমেন্ট প্রসেসটাকে অলওয়েজ আপ টু ডেট রাখবে। আমরা মোবাইল আপডেট করি না, অ্যাপসগুলোকে আপডেট করি, কেন করি? যেন আমাদের আপডেটেড অ্যাপসগুলো আমরা ইউজ করতে পারি, নতুন ফিচার্স আমরা যেন ইউজ করতে পারি। ঠিক তেমনই আমরা যখন একটা রিস্ককে মনিটর করব, রিস্কটা যদি চেঞ্জও হয়ে যায় তারপর আমরা আগের আমাদের এক্সপিরিয়েন্সকে সেটাকে ট্রিট করতে পারবো, তাই না? দেন আমরা দেখি যে অবজেক্টিভসগুলো কি আসলে এই রিস্ক মনিটরিংয়ের। ফার্স্ট অবজেক্টিভ হচ্ছে কন্টিনিউয়াসলি রিস্কটাকে অ্যাসেস করব। দেন আমরা হচ্ছে রিস্ক ট্রিটমেন্ট ইফেক্টিভনেস, যেটা আমি ট্রিট করছি তার ইফেক্টিভনেস কত। জি, লাস্ট ক্লাসে কোনটা? এটা ছিল না? স্লাইডটা দেখতে একরকম কিন্তু আমাদের কন্টেন্টসগুলো ডিফারেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা স্লাইড আমাদের অবজেক্টিভের স্লাইডগুলো সেম, ডিজাইন সেম, অ্যানিমেশন সেম, বাট শুধু কন্টেন্টসগুলো ডিফারেন্ট। তো হচ্ছে আমরা রিস্কটাকে যেই ট্রিটমেন্ট আমরা করছি সেটা কতটুকু ইফেক্টিভ আমাদের সেটা আমরা চেক করবো। দেন আমরা করবো হচ্ছে রিস্ক অ্যাওয়ারনেসটাকে মেনটেন করবো। অ্যান্ড ফাইনালি আমরা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের মাধ্যমে আমাদের রিস্কটাকে কেমন পারফর্ম করছে আমাদের ট্রিটমেন্ট সেগুলোকে আমরা আমাদের আয়ত্তের মধ্যে রাখবো। তো আমরা বলছিলাম রিস্ক মনিটর টেকনিক্সের মধ্যে আমরা ফার্স্ট এটা বলছি রিস্ক রিঅ্যাসেসমেন্ট। আমরা তো সেকেন্ড স্টেপে আমরা করেছি রিস্ক অ্যাসেস, ফোর্থ স্টেপে আমরা করবো রিস্ক রিঅ্যাসেস। আবার অ্যাসেসমেন্ট করে দেখবো যে আমরা যেটা করেছি সেটা আদৌ ঠিক আছে কিনা বা আমাদের প্ল্যানিংয়ের সাথে সেটা মিল খাচ্ছে কিনা সেটা আমরা দেখবো। দেন আমরা বলছি যে রিস্ক অডিট। অডিটিং বুঝেন? বিভিন্ন কোম্পানিতে অডিটর আসে না, অডিট করে কি আমরা যেই অ্যাকাউন্টস আমরা করছি সেগুলো আদৌ আমরা যেই সোর্সগুলো থেকে নিচ্ছি সেগুলোর সাথে মিল আছে কিনা, অথবা সেখানে কোনো ভুল আছে কিনা, কিংবা কোনো চুরি করছে কিনা কেউ, সেটা আমরা শর্টডিংয়ের মাধ্যমে বের করতে পারি। রিস্ক অডিটে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আপনার রিস্ক প্ল্যানিং যেটা করা হয় সেটা কতটুকু কাজ করছে সেটাকে আমরা যাচাই বাছাই করে দেখি যে সেটা আদৌ ঠিকমতো কাজ করছে কিনা সেটা। দেন আমরা থার্ড টেকনিকে বলছি ট্রেন্ড অ্যানালিসিস। ট্রেন্ড অ্যানালিসিস কী যেন? ট্রেন্ড অ্যানালিসিস কি? ট্রেন্ড অ্যানালিসিস কি? ট্রেন্ড অ্যানালিসিস হলো যে আমরা আগে বিগত রিস্ক আমাদের কোম্পানিতে যেগুলো এসেছে সেগুলো আমরা কিভাবে ট্রিটমেন্ট করেছি সেগুলোর একটা হিস্টোরিক্যাল ডাটা, আমাদের ট্রিটমেন্টের হিস্টোরিক্যাল ডাটা, যে আমরা কীভাবে ট্রিটমেন্ট করেছি এবং সেই অনুযায়ী আমরা বর্তমানে নতুন কোনো প্ল্যানিং করতে পারি কিনা। হচ্ছে ট্রেন্ড অ্যানালিসিস করে আমরা নতুন কিছু আবিষ্কার করা। দেন আমরা ফোর্থ পয়েন্ট বলছি যে পারফরমেন্স
মেজারমেন্ট, আমরা যে রিস্ক প্ল্যানটা করছি সেটা কেমন পারফর্ম করছে সেটার বেসিসে আমরা রিস্ক মনিটরিং টেকনিক্সগুলোকে যাচাই করতে পারি। দেন ফাইনালি আমরা বলছি ইম্পর্টেন্স। এই স্লাইডটা তো আপনারা পড়েছেন তাই না? সেম দেখতে, আচ্ছা চেঞ্জ। আচ্ছা, তো আমরা ইম্পর্টেন্সগুলোর মধ্যে অবজেক্টিভস যেমন, ঠিক সিমিলারলি হচ্ছে আমাদের ইম্পর্টেন্সও তাই। আমরা আর্লি যেন ডিটেক্ট করতে পারি ভিন্ন ভিন্ন চেঞ্জগুলোকে, দেন আমরা যেন টাইমলি রিস্ক যেটা আমাদের আসছে সেটা আমরা টাইমলি রেসপন্স করতে পারি। টাইমলি যদি আমি রেসপন্স করতে না পারি তাহলে আমাদের কিন্তু ক্ষতিটা বেশি হতে পারে, তাই না? কথা কি সত্য বললাম না ভুল হলো? যদি টাইমলি রেসপন্স না করি, আপনার আগামীকালকে এক্সাম, আপনি আজকে যদি স্টাডি না করেন কালকে এক্সাম দিতে পারবেন? আপনি দেখালো কালকে এক্সাম, আপনি পরশু দিন চিন্তা করলে আমি পড়বো, খারাপ দিতে তো সবাই পারবেন, কিন্তু সেটা কি আপনার ইফেক্টিভ হলো? ইফেক্টিভ হলো না। আপনি আজকে চিন্তা করলেন আমার কালকে পরীক্ষা, আমি পরশু দিন পড়বো, এটা কি টাইমলি রেসপন্স হলো না, লাভ হবে না। এক্স্যাক্টলি। তো রিস্কটাকে রেসপন্স করে আমাদের টাইমলি রেসপন্সের জন্য মনিটরিংটা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে অ্যাডাপশন টু চেঞ্জিং কন্ডিশনস। আমাদের প্রতিনিয়ত যেই সিচুয়েশনসগুলো চেঞ্জ হচ্ছে সেগুলোর সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য আমাদের মনিটরিংটা খুবই জরুরি। আর ফাইনালি পারফরমেন্স এভালুয়েশন, মেজারমেন্টের মাধ্যমে আমরা পারফরমেন্স এভালুয়েশন করতে পারি। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের স্টাডি। ভালো আছে? আজকে আমরা হচ্ছে এক্সাম্পল দেখব, দুইটা এক্সাম্পল, ঠিক আছে? খুবই সুন্দর দুটো এক্সাম্পল দেখব। একটা হচ্ছে খুবই ছোট আর একটা একটু লেন্দি। ফার্স্ট এক্সাম্পলটা আমরা দেখি যে একটা এক্সাম্পলের মাধ্যমে কীভাবে আমরা 4টা স্টেপ আইডেন্টিফাই করতে পারি। ফার্স্টটা এক্সাম্পলটা আমরা বলছি রিস্ক ম্যানেজমেন্ট সাইকেল ফর আ ব্যাংক। একটা ব্যাংকের জন্য একটা সিম্পল এক্সাম্পল নিব, সেখান থেকে কীভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো আমরা আইডেন্টিফাই করে দেখি যে আমাদের সাপোজ আমাদের একটা ব্যাংকে তো প্রচুর রিস্ক থাকতে পারে, তার মধ্যে একটা রিস্ক আমরা নিয়ে কথা বলছি হচ্ছে ক্রেডিট রিস্ক। ক্রেডিট রিস্ক হচ্ছে আমাদের ব্যাংকে যে লোন দিচ্ছে এবং নিচ্ছে, ব্যাংক তো লোন নেয় তাই না? লোন নেয়, ব্যাংক সে লোন দেয় এবং কি রিসিভ করে, কি ডিপোজিট, তাই না? ডিপোজিট রিসিভ করে। তো এই যে তারা ডিপোজিট রিসিভ করছে এবং লোন দিচ্ছে, এটার মাঝখানে যেই ডিফারেন্স, সেটা যদি ডিপোজিটের তুলনায় লোন বেশি হয়ে যায় তাহলে কি আমার জন্য রিস্ক না? আমার ডিপোজিট কম কিন্তু আমি লোন মানুষকে বেশি দিচ্ছি ঋণ করে, রিস্ক তাই না? যে কারণে আমার তো ডিপোজিটই নেই। এখন যদি কেউ আমার কাছ থেকে টাকা চায় আমি কীভাবে তাকে ফেরত দিব? এটা তো আমরা এটাকে বলছি যে একটা সাপোজ রিস্ক হচ্ছে ক্রেডিট রিস্ক আমরা ধরবো। দেন আমরা অ্যাসেস করব ক্রেডিট রিস্ক। আমরা অ্যাসেস করব কীভাবে, যে আমরা দ্য ব্যাংক উইল ডেভেলপ ক্রেডিট রিস্ক মডেলস টু অ্যাসেস দ্য ক্রেডিট রিস্ক ইম্প্যাক্ট। একটা ব্যাংক একটা মডেল তৈরি করবে যেটার মাধ্যমে তারা ক্রেডিট রিস্ককে আইডেন্টিফাই করবে, যে কোয়ান্টিফাই করবে। কোয়ান্টিফাই মানে নিউমেরিক্যাল ভ্যালুতে তারা প্রকাশ করবে যে আমাদের কত টাকা রিস্ক হতে পারে বা কত টাকার লস হতে পারে সেটা। দেন তারা হচ্ছে এটাকে ট্রিট করবে কিভাবে? তারা ট্রিট করবে যে তারা ভিন্ন ভিন্ন টুলস তারা ইউজ করতে পারে। তার মধ্যে একটা হচ্ছে মানুষের কাছে কোলাটেরাল চাইতে পারে। কোলাটেরাল মানে হচ্ছে ওই যে সিকিউরিটি অ্যাসেট, ওই যে মানুষ রাখে না, বন্ধক রাখে না, সেরকম জিনিস তারা হচ্ছে ব্যবস্থা করবে যেন তাদের হচ্ছে রিস্কটা কম হয়। আর ফাইনালি হচ্ছে মনিটরিং করবে যে কীভাবে আমরা মনিটর করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা রিস্ক, একটা এক্সাম্পল। আমরা আর একটা এক্সটেন্সিভ এক্সাম্পল দিতে চাই। না, আমরা কিন্তু মনিটর, আমরা এখন ফুল স্টেপটা নিয়ে কথা বলছি। আইডেন্টিফাই, অ্যাসেস, ট্রিটমেন্ট অ্যান্ড মনিটরিং। দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে মাইন্ড ম্যাপ। আমরা এটাকে বলে হচ্ছে মাইন্ড ম্যাপ। এটাকে আমরা একটু যদি প্রেজেন্ট করি, বড় হবে। আমরা কথা বলছি কি নিয়ে? একটা এক্সাম্পল, রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট। একটা সফটওয়্যার ডেভেলপ করতে একটা ফার্মের কী কী ধরনের রিস্ক হতে পারে এবং সেখান থেকে তারা কীভাবে আইডেন্টিফাই করতে পারে সেটা আমরা একটু দেখি এক্সাম্পল হিসেবে। তো ফার্স্টে আমরা দেখব আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশনের মধ্যে তারা কী কী করে? ফার্স্টে মনে করেন যে একটা রিস্ক হচ্ছে তাদের কি টিম মেম্বার লিভিং, মানে হলো যারা ওই সফটওয়্যারটা তৈরি করছে, যারা প্রোগ্রামার, তাদের মধ্যে থেকে যারা হচ্ছে হেড প্রোগ্রামার উনি চলে গেল, যিনি সব কিছু দায়িত্বে ছিলেন উনি চলে গেল, ফার্ম ছেড়ে চলে গেল, তাদের জন্য একটা রিস্ক না? খুবই হাই রিস্ক কিন্তু এটা তাদের জন্য।
আরেকটা রিস্ক তাদের জন্য আচ্ছা, এটার মধ্যে আমরা দেখি যে এটার লাইকলিহুডটা হতে পারে মডারেট, আর ইম্প্যাক্টটা হবে অনেক হাই। আমরা হচ্ছে রিস্ক ম্যাট্রিক্স পড়ছিলাম, খেয়াল আছে? রিস্ক ম্যাট্রিক্স, কালার ভেরিয়েশন। আমরা এই পাশে বলছিলাম যে লাইকলিহুড, আর এই পাশে বলছিলাম সিগনিফিক্যান্স। মাইনর মেজর দিয়ে আমরা করছিলাম, তাই না? ক্যাটাস্ট্রফিক দিয়ে করছিলাম। আচ্ছা, তো আমরা বলছিলাম যদি একজন টিম মেম্বার যিনি হচ্ছে হেড অফ দ্য টিম, উনি যদি চলে যায় তাহলে আমাদের লাইকলিহুড হবে হচ্ছে মডারেট, কারণ উনি চলে গেলে আমরা অন্য কাউকে পেতে পারি, তাই না? মানে অন্য কোনো জায়গা থেকে আমি বেশি টাকা দিয়ে হায়ার করে টিম মেম্বার আনতে পারি। লাইকলিহুডটা হচ্ছে মডারেট, যে উনি চলে যাবে, এটার লাইকলিহুড মডারেট। কিন্তু যদি চলে যায় আমার ইম্প্যাক্ট হবে অনেক হাই, তাই না? অনেক বেশি পরিমাণ ইম্প্যাক্ট আমার কোম্পানিতে পড়বে। তো এটা কিন্তু আমার হাই ইম্প্যাক্ট কিন্তু মডারেট লাইকলিহুড। দেন আমরা বলছি এটা ছাড়াও আরও পটেনশিয়াল কিছু রিস্ক থাকতে পারে ওনার ফার্ম রিলেটেড। সেটা এটার মধ্যে ওই সফটওয়্যার ফার্ম চিন্তা করবে যে আমাদের যত ধরনের রিলেভেন্ট রিস্ক আছে আমার এই সফটওয়্যারটা তৈরি করতে, সেই সমস্ত রিস্কগুলোকে আমি পটেনশিয়াল রিস্কের মধ্যে আনবো। একটা এক্সাম্পল দেন তো কেউ, যে সফটওয়্যার ডেভেলপমেন্টে কী ধরনের রিস্ক আসতে পারে রিলেটেড একটা ফার্মে? ক্যাশ সংকট হতে পারে, লিকুইড ক্যাশ সংকট হতে পারে, যার কারণে তার প্রোগ্রামার দিকে সে পে না করতে পারে। এই কারণে প্রোগ্রামার আস্তে আস্তে চলে যেতে পারে, বা কাজ কমিয়ে দিতে পারে, তাদের পারফরমেন্স কমে যেতে পারে, এটা হতে পারে। তো এরকম আরও অনেক ধরনের আমাদের রিলেটেড রিস্ক হতে পারে। তো এখন আমরা চলে যাই যে অ্যাসেসমেন্ট, কি মেম্বার চলে গেলে অথবা যদি আমাদের অন্যান্য রিলেটেড রিস্ক হয়, আমাদের কী ধরনের অ্যাসেসমেন্ট আমরা কীভাবে করব সেটা আমরা একটু দেখি। সেটার মধ্যে আমরা হচ্ছে ফার্স্টে দেখব হচ্ছে লাইকলিহুড, অ্যান্ড এরপর আমরা চলে যাব নেক্সট পয়েন্টে, কনসিডার এমপ্লয়িজ জব স্যাটিসফ্যাকশন অ্যান্ড এঙ্গেজমেন্ট লেভেলস। যদি একজন কি টিম মেম্বার চলে যায়, তার যাওয়ার পেছনে একটা বড় কারণ থাকতে পারে যে সে তার জব নিয়ে স্যাটিসফাইড না। আমরা যেগুলো বলছি এগুলো হচ্ছে ম্যানেজমেন্টের কথা। যদি একজন এমপ্লয়ার স্যাটিসফাইড না হয় তাহলে জব ছেড়ে চলে যাবে এবং তার পারফরমেন্সটা ভালো হবে না যদি সে জব নাও ছাড়ে, ঠিক আছে? তো যদি কারণ সে স্যাটিসফাইড না, যদি স্যাটিসফাইড তাহলে তার চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আমরা লাইকলিহুড বলতে কি বোঝাচ্ছি? সম্ভাবনা। যদি তার ভালো না লাগে, তার স্যাটিসফ্যাকশন না থাকে, তাহলে সে জবটা ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেন আমরা বলছি যে যদি আমাদের পেমেন্ট রেটটা কম হয়, স্যালারি কম হয়, আমার রেসপন্সিবিলিটি অনেক বেশি কিন্তু আমার স্যালারিটা অনেক কম, তখনই কিন্তু আমার জব ছেড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তাই না? তো আমরা চিন্তা করে দেখব যে এইগুলো আমাদের কোম্পানিতে, এই সমস্যাগুলো আমাদের কোম্পানিতে আছে কিনা, আমরা আমাদের এমপ্লয়িকে স্যাটিসফাইড করতে পারছি কিনা, অথবা আমাদের পেমেন্ট রেটটা কম কিনা। যদি আমরা এটাকে অ্যাসেস করতে পারি, দেন আমরা ওই কি টিম মেম্বারকে চলে যাওয়া থেকে আটকাতে পারবো। আর এ দুটো হচ্ছে আমাদের হচ্ছে মডারেট লাইকলিহুডের মধ্যে পড়ে, সেটা আমরা সামারি বেসিসে বলছি। দেন আমরা চলে যাই যে ইম্প্যাক্টটা কেমন হবে। আগে তো বললাম হচ্ছে মডারেট লাইকলিহুড হলে আমরা কোন কোন অ্যাসেসমেন্ট কীভাবে করছি। এখন দেখি যে ইম্প্যাক্টটা আমরা কীভাবে অ্যাসেস করতে পারবো। ফার্স্টে আমরা বলছি অ্যাসেস দ্য ক্রিটিক্যালিটি অফ দ্য টিম মেম্বার্স রোল ইন দ্য প্রজেক্ট। যিনি চলে যাচ্ছে উনার রোলটা আসলে কি, উনি রেসপন্সিবিলিটি কি? আমি বললাম যে উনি হেড অফ দ্য টিম, তাই না? উনি যদি চলে যায় তাহলে আমাদের ফুল প্রজেক্টটাই বন্ধ হয়ে যেতে পারে, যার কারণে আমাদের ইম্প্যাক্টটা অনেক বেশি সিগনিফিকেন্ট হবে। আর সেকেন্ডটা আমরা বলছি যে দ্য পটেনশিয়াল কনসিকুয়েন্স, উনি চলে গেলে আমাদের কী হবে, উনি চলে গেলে আমাদের কী হবে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সেটার মাধ্যমে আমরা হচ্ছে অ্যাসেসমেন্টটা করলাম যে এই দুটো কারণে বা এই চারটা কারণে আমাদের সম্ভাবনা, টিম মেম্বার চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আচ্ছা, এখন আমরা দেখি যে ট্রিটমেন্ট করব কিভাবে। এই যে আমাদের রিস্ককে অ্যাসেস করে ফেললাম, এখন আমরা ট্রিট করব কিভাবে। নলেজ শেয়ারিং প্ল্যান, অ্যান্ড হাউ ইজ দ্যাট? ক্রস-ট্রেন টিম মেম্বার্স অন দি ডিপার্টিং মেম্বার্স রেসপন্সিবিলিটিস। শুধুমাত্র ওই টিম মেম্বার যিনি চলে যাচ্ছেন সমস্ত কাজ আমরা ওনার উপর চাপাবো না, আমরা হচ্ছে টিমের সবার মধ্যে কাজ সমানভাবে ভাগ করে দিব, যার কারণে ওনার রেসপন্সিবিলিটিটা কমে গেল, ওনার উপর থেকে প্রেশার কমে গেল, কিন্তু পেমেন্টটা আমার বাড়াতে হলো না। এটা একটা সিস্টেম হতে পারে। আরেকটা সিস্টেম হতে পারে যে ওনার যে কাজটা রয়েছে তার সাথে আমরা ট্রেনিং দিব,
উনি যে কাজটা করছে যদি সেটা ক্রিটিক্যাল হয়, সেটা যদি বেশি ডিফিকাল্ট হয়, আমরা ট্রেনিং দিব যেন সে ওটার সাথে ফ্যামিলিয়ার হতে পারে। এটা হচ্ছে এটা একটা পয়েন্ট যে নলেজ শেয়ারিং। আরেকটা হতে পারে যে আমাদের আদার রিস্ক ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিস আমরা নিতে পারি টোটাল ফার্ম বেসিসে। সেটা আপনাদের শিটের মধ্যে আমি কিন্তু এটা সুন্দর করে হচ্ছে ওই মাইন্ড ম্যাপটা দিয়েছি, যদি আপনারা খেয়াল করেন দেখতে পারেন আপনাদের শিটের মধ্যে আমি এটা দিয়েছি যে কীভাবে কী করতে হবে। আর এটা হচ্ছে মনিটরিংয়ের মধ্যে আমরা দিচ্ছি যে রেগুলারলি অ্যাসেস করতে হবে জব স্যাটিসফ্যাকশন আর এঙ্গেজমেন্টটা ঠিক আছে কিনা। আর ফাইনালি পটেনশিয়াল টার্নওভারটা আমরা ট্র্যাক করব। লাস্ট পেজে রয়েছে, নোটসের লাস্ট পেজে। জি, আমরা এতক্ষণ যা বলছি, যা প্রেজেন্ট করছি, সেটাই আমাদের সামারি বেসিসে মাইন্ড ম্যাপের মতো আমাদের নোটসের লাস্ট পেজে দেওয়া রয়েছে। আর একটা আমরা যেটা করবো মনিটরিং, সেটা হচ্ছে যে রিভিউ দি ইফেক্টিভনেস অফ নলেজ শেয়ারিং। আমরা যে ট্রিটমেন্টের নলেজ শেয়ারিংটা করলাম, ট্রিটমেন্টের মধ্যে নলেজ শেয়ারিং প্ল্যান, সেটা আসলেও কতটুকু ইফেক্টিভ সেটা আমরা দেখছি মনিটরিংয়ের মধ্যে। আরেকটাই কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে মনিটর আদার আইডেন্টিফাইড রিস্ক থ্রুআউট দি প্রজেক্টস লাইফ সাইকেল। আমরা যে আরও কিছু রিস্ক আইডেন্টিফাই করেছিলাম শুরুতে, পটেনশিয়াল রিস্ক, সেগুলো আমরা পুরো প্রজেক্টের লাইফ সাইকেলে আমরা সেটাকে মনিটর করার চেষ্টা করব। এটাই ছিল আমাদের হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসের একটা এক্সাম্পল। তো আমরা এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার 3 কমপ্লিট করছি। আমরা কিছু কোয়েশ্চেন্স দেখব আর কেস সলভিংয়ে আমরা যাব। আজকে আমরা কেস সলভ করব আর হচ্ছে কিছু কোয়েশ্চেন্সের মাধ্যমে চ্যাপ্টার 3 ক্লোজ করে দেবো। নেক্সট ক্লাসে নেক্সট ওয়েডনেসডে প্রবাবলি আমরা চ্যাপ্টার 4 শুরু করব। চ্যাপ্টার 4টা কি জানো? দেখেন এই যে এটাই কিন্তু আপনাদের স্লাইডের মধ্যে রয়েছে। এটা যদি ক্লিয়ার না থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন যদি কোনো কিছু সমস্যা থাকে। এটা ঠিক আছে। আমরা কি কোয়েশ্চেন্স নিয়ে একটু ডিসকাস করব? না অ্যাসাইনমেন্ট হচ্ছে আমাদের এই চ্যাপ্টার যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো।